জয়পুর নয় কিন্তু, যাজপুর, ওড়িশার ঐতিহাসিক শহর যাজপুর। অনেকেই বছর বছর পুরী ঘুরতে যান, কিন্তু পুরী থেকে মাত্র 3 ঘন্টা দূরে যাজপুরের খোঁজও রাখেন না। এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। তন্ত্রের মহাপীঠ শক্তিপীঠ বিরজা মাতার মন্দির থেকে শুরু করে রত্নগিরি, উদয়গিরির মতো বৌদ্ধ স্থাপত্য কি নেই এখানে। এমনকি স্বর্গের সেই বৈতরণী নদীও রয়েছে এখানে। চলুন আজ ঘুরে দেখি এই আশ্চর্য শহর, যা এখনো লুকিয়ে আছে লোকচক্ষুর আড়ালে। গুড মর্নিং। সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি ব্রেকফাস্ট সারতে। গতকাল রাতেই আমরা এসে পৌঁছেছি যাজপুরে, ওড়িশার যাজপুরে। এখানে আমরা রয়েছি হোটেল মিরাবেলে। আজকে সারা দিন যাজপুর খুব ভালো করে ঘুরে দেখব, তবে তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। সকাল 8:45, ঝিরঝির করে বৃষ্টি শুরুও হয়ে গেছে। চলুন বেরিয়ে পড়ি। চলো। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই যাজপুরকে ঘিরে। অনেকে বলেন সোমবংশের রাজা যযাতি কেশরীর নাম থেকে এলাকার নাম হয়েছে যাজপুর। আবার পুরাণ বলছে মা বিরজার মন্দিরের ব্রহ্মকুণ্ডে যজ্ঞ করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। যজ্ঞবেদী থেকে মা বিরজা আবির্ভূত হন। সেই থেকে এই শহরের প্রাচীন নাম হয় যজ্ঞপুরা। তার থেকেই এসেছে যাজপুর। যাজপুরের অপর নাম আবার নাভিগয়া। বলা হয় সতীর নাভি পড়েছিল এই শক্তিপীঠে। মহাভারতেও কিন্তু উল্লেখ রয়েছে যাজপুরের। মহাভারতের বনপর্বে পাণ্ডবরা এসেছিলেন এখানে। যুধিষ্ঠির এই যাজপুরেই ধর্মযজ্ঞ করেছিলেন। তাই আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা ঘুরে দেখাবো আপনাদের। এই সেই বৈতরণী নদী। গোটা যাজপুরের সীমানা বরাবর বয়ে চলেছে এই নদী। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর এই নদীর জলে পাপমোচন করে তবেই মুক্তি মেলে। একে কিন্তু স্বর্গের নদীও বলে। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, তাই গরম খুব একটা নেই আজ। এখন আমি চলে এসেছি মা বিরজার মন্দিরের সামনে। যাজপুরের একদম কাছেই রয়েছে এই মন্দির। এটি কিন্তু একটি শক্তিপীঠ। মা সতীর নাভি পড়েছিল এখানে। স্কন্ধপুরাণে বলা রয়েছে এই পুরো এলাকাটা বিরজা ক্ষেত্র। মা বিরজার দর্শন করব। চলুন তার আগে পুজোর সামগ্রী কিছু কিনে নিই। চলে আসুন। পুজোর জন্য এখান থেকে জিনিস কিনে নেওয়া হলো 120 টাকা। এখানে কিন্তু এরকম প্লাস্টিকে করেই দেয়া হচ্ছে, নিয়ে নিলাম। মন্দিরে ঢোকার আগে হাত ধুয়ে নিতে হবে। আর এখানে পা ধোয়ার ব্যবস্থাও রয়েছে। বহু প্রাচীন এই শক্তিপীঠ। এই দিকটায় প্রসাদ পাওয়া যাচ্ছে, এখানে প্রসাদ কিনে নিতে পারেন। ফুলও পেয়ে যাবেন, আমরা বাইরে থেকে কিনে আনলাম, এখানে পেয়ে যাবেন সবটাই।
कितना करके है? ये 200 है, 250 है, 150 है। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর আপনার চুনরি বললেন যে এখান থেকে নিলে মাকে চড়ানো যায়, তো চুনরিও একটা নিয়ে নিলাম। আমি বলবো বাইরে থেকে প্রসাদ না নিয়ে একবারে ভেতরেই চলে আসবেন, ভেতরে এসে নিতে পারবেন, এখানে ব্যবস্থা রয়েছে, ফুল টুল সবই রয়েছে। চলুন যাওয়া যাক এবার। সঙ্গীতা দেবনাথ। এটাই নাভি গয়া। বলা হয় এই নাভিকূপে পিণ্ডদান করলে মুক্তি লাভ হয়। বহু বছরের পুরনো এই মন্দির, ভেতরে ঢুকলেই একটা আলাদা অনুভূতি হবে। এবং এখানে দেখতেই পাচ্ছেন চারপাশে পুজো হচ্ছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক, মায়ের দর্শন করে আসি। ভেতরে ঢুকতে হবে মন্দিরে। দেখেছেন হাড়ি কাঠ এখানে। এই যে হাড়ি কাঠ, এখানে বলি হয়, যেহেতু শক্তিপীঠ বলি তো হবেই। মা বিরজা এখানে রত্নবেদিতে আসীন, দ্বিভুজা দেবী, সিংহবাহিনী। देवी कामाख्या कंसिकापुरे मधुमे सुंदरा देवी चामुंडे कुंचमारिका देवी मुख दर्शनम फलप्राप्ति मनोकामना वैतरणी तत्व संबंधिता तात्पर्यता पद्धति খুব ভালোভাবে পুজো হলো। রাজা যজাতিকেশরী এই মন্দির তৈরি করেছিলেন। তবে মহাভারতেও কিন্তু মা বিরজার উল্লেখ রয়েছে। वो शक्तिपीठ है, वो दोनों नाभि में पूजा चलता है और नाभि गया में पिंडदान होता है। पितरों को मुक्ति के लिए रोज़ पिंडदान होता है, जो 3 गया सारा भारतवर्ष में होता है। वो पाद गया, नाभि गया, सिर गया। नवरात्रि टाइम को मेन पूजा चलता है, क्योंकि वो महाशक्ति बैतरणी नदी है ना, बैतरणी नदी के पास ब्रह्मा एक यज्ञ करने से सत्ययुग समय अग्निकुंड में ब्रह्मा यज्ञ करने से अग्निकुंड में अपना आविर्भाव होता है गिरिजा देवी। वो महाशक्तिपीठ है। এখানে পাশেই 108টি শিবলিঙ্গ রয়েছে। বিরজা মন্দিরের পিছনেই রয়েছে ভৈরবের মন্দির, আর আছে মা বগলামুখী মন্দির। এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের কাছে। এখন চলে এসেছি মহালক্ষ্মী মন্দিরের সামনে। এই দিকে রয়েছে দশাশ্বমেধ ঘাট। আসুন প্রথমে মহালক্ষ্মী দর্শন করে নিই। এখানে পাশেই জগন্নাথ মন্দির রয়েছে, বহু পুরনো। চলুন দর্শন করে আসি। এখন জগন্নাথ দেবের অনাবসর চলছে, তাই দর্শন কিন্তু বন্ধ। বাইরে থেকেই ভালো করে ঘুরে দেখলাম। একদম পাশেই রয়েছে বিখ্যাত সপ্তমাতৃকা মন্দির। জনশ্রুতি অনুসারে শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় দেবী দুর্গার দেহ থেকে সৃষ্টি হন এই সপ্তমাতৃকা।
ব্রাহ্মণী, বৈষ্ণবী, ইন্দ্রাণী, নৃসিংহী, চামুন্ডা, কৌমারী এবং বারাহী, এই সপ্তমাতৃকা। এই সেই দশাশ্বমেধ ঘাট, যেখানে দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন রাজা যযাতি কেশরী। তারপর থেকেই কিন্তু এই জায়গার নাম হয়ে যায় যাজপুর। খুবই স্পেশাল এই জায়গা। পিছনেই দেখতে পাচ্ছেন সপ্তমাতৃকা মন্দির। আর যদি ওই সাইডটায় লক্ষ্য করেন, ওদিকে কিন্তু শ্মশান রয়েছে। বৈতরণী নদী পেরিয়ে এখন চলেছি যজ্ঞ বরাহ মন্দিরের দিকে। দেখেছেন মহাদেবের কি বিশাল মূর্তি, কি অপূর্ব সুন্দর, তাই না? পনেরো থেকে 16 শতকে তৈরি হয়েছে এই মন্দির। গরুর স্তম্ভ পেরিয়ে মূল গর্ভগৃহে ঢুকতে হয়। এখানে রয়েছে বিষ্ণুর বরাহ রূপ, তাই এই মন্দিরের অপর নাম বরাহনাথ মন্দির। মূল মন্দির ছাড়াও মহাদেব, বামন, মা বিমলা ও নবগ্রহ মন্দির আছে এখানে। (1510 সালে নাকি শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মন্দিরে। আস্তে আস্তে শহর ছাড়িয়ে ঢুকে পড়লাম গ্রামে। চারিদিকে সবুজের ঘনঘটা, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, অনবদ্য। সত্যি একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। যাজপুরে সমস্ত রেস্টুরেন্ট বন্ধ। যে সময় আমরা ওখানে গিয়েছিলাম সে সময় কিন্তু কলেরা হচ্ছিল চারপাশে, তাই সরকার থেকে সমস্ত রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছিল। তাই গাড়িতে যা ছিল তা দিয়ে লাঞ্চ সেরে সেদিন আমরা এগিয়ে গিয়েছিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। $20 টাকার টিকিট কেটে নিলাম, ভেতরে যাব এবার। আপনাদেরকে বলাই হয়নি কোথায় এসেছি, রত্নগিরিতে এসেছি। চলুন ভেতরে যাই। এখানে মনাস্ট্রি রয়েছে, আরও অনেক কিছু দেখার রয়েছে। এই রত্নগিরিকে বলা হয় ওড়িশার রত্ন পাহাড়। ব্রাহ্মণী নদী আপনারা দেখলেন, তার পাশেই কিন্তু একটা টিলা মতো রয়েছে, তার উপর রয়েছে এই রত্নগিরি। অনেক কিছু দেখার আছে এখানে। ওইদিকে একটা মিউজিয়াম রয়েছে। এই এলাকায় খনন কার্য চালিয়ে এই মূর্তিগুলো পাওয়া গিয়েছে। দেখুন, হাজার হাজার বছরের ইতিহাস লুকিয়েছিল এখানে। কত কিছু এখানে মাটি খনন করে বেরিয়েছে, একবার দেখুন।
বিশাল এলাকা, এই স্ট্রাকচার পুরোটাই কিন্তু বুদ্ধিস্ট কালচারের নিদর্শন। খ্রিস্টীয় ৫ম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত রত্নগিরি ছিল মহাযান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের এক অত্যন্ত সমৃদ্ধ কেন্দ্র। এখানে ৩টি মঠের খোঁজ মিলেছে এখনো পর্যন্ত। রয়েছে স্তূপা, বিভিন্ন ভাস্কর্য, স্থাপত্য, তবে সবই ভগ্নদশায়। মাটি খুঁড়ে আজও উদ্ধার হচ্ছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। ১৯৭৫ সালে এখানে খনন শুরু হয়েছিল। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছি। সামনে বুদ্ধা বসে আছেন। অসম্ভব সুন্দর জায়গা। কি যে অপূর্ব কারুকার্য, আপনারা না এলে বুঝতে পারবেন না। কত কিছু যে আমরা হারিয়ে ফেলেছি সত্যি। মানে রত্নগিরি রত্নই রয়েছে এখানে। আসুন একবার দেখে যান। মানে প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য যে কতটা উন্নত ছিল, এখানে এলে খানিকটা বুঝতে পারবেন। সব নষ্ট হয়ে যায় সময়ের সঙ্গে, এটাই খারাপ লাগে। কত রত্ন যে ছিল আমাদের ভারতবর্ষে, আমরা খোঁজ পাইনি, খোঁজ রাখিনি। না হলে এরকম একটা জায়গা এত খালি থাকে? ভাবুন তো একবার, একটা মাত্র টুরিস্টও আমি দেখতে পাচ্ছি না এখানে। কত খারাপ লাগে না এগুলো ভাবলে? কি অপূর্ব জায়গা! মানে 5th সেঞ্চুরি থেকে শুরু করে 14th সেঞ্চুরি পর্যন্ত স্থাপত্য ভাস্কর্যের ঠাসা এই জায়গা। সকাল ৯টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত খোলা থাকে রত্নবিহার। রত্নগিরির সঙ্গে আজ আমরা দেখব উদয়গিরি আর ললিতগিরি। এই 3টি জায়গাকে একসঙ্গে বলা হয় ভারতের ডায়মন্ড ট্রায়াঙ্গেল। চারপাশের পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগছে, তাই না? আকাশের রঙও যেন আজ বড্ড অন্যরকম। এটা উদয়গিরি বুদ্ধিস্ট কমপ্লেক্স, পাহাড়ে ঘেরা এক মনোরম জায়গা। এখানেও পাওয়া গিয়েছে বৌদ্ধ বিহার, স্তূপার ধ্বংসাবশেষ, আছে অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বযুক্ত কিছু মূর্তিও। এখানে ১৯৯০ সালে খনন শুরু হয়েছিল। এখন চলে এসেছি ললিতগিরি বুদ্ধিস্ট কমপ্লেক্সে। থ্যাংক ইউ। এখানেও সেই একই 20 টাকা করে টিকিট কাটলাম,
ললিতগিরিতে এসে পৌঁছেছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে, এখন 5:15 বাজে। চলুন ভেতরে যাই, বাকিটা দেখে আসি। বুদ্ধিস্ট স্তূপা বগেরা হ্যাঁ উধর। ওকে, চলুন তাহলে স্তূপাই দেখে আসি ওদিকে গিয়ে। এটা কিন্তু মিউজিয়ামটা। বিরূপা আর চিত্রপলা নদীর মাঝে রয়েছে এই কমপ্লেক্স। ডায়মন্ড ট্রায়াঙ্গেলের 3টি জায়গার মধ্যে ললিতগিরি সবচেয়ে প্রাচীন। এই মনাস্ট্রি নাকি তৈরি হয়েছিল খ্রিস্টীয় 1ম শতাব্দীতে। চীনা পর্যটক হিউয়েনসাংয়ের লেখায় ললিতগিরির উল্লেখ রয়েছে। খনন শুরু হয়েছিল প্রায় 1985 সালে। সত্যি একটা আলাদা অনুভূতি হবে এখানে এলে। অনেকে বলেন এখানে একটি সোনার কফিন পাওয়া গিয়েছিল। এখানে 4টি মনাস্ট্রির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। বেশিরভাগ ভাস্কর্যই এখান থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এটা চৈত্যগৃহ। এই জায়গাটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে এখানে আগে বুদ্ধিস্ট তন্ত্র সাধনা করা হতো। দেখেছেন আপনারা? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। কত পুরনো বটগাছ হলে সেই গাছের ঝুড়ি এতটা মোটা হতে পারে ভাবুন তো। গাছের ঝুড়িগুলো এক একটা গাছের মতো হয়ে গেছে। ফাটাফাটি একটা দিন কাটালাম জানেন তো। কত নতুন নতুন কিছু জানতে পারলাম। আমাদের ভারতের ইতিহাসের দিকে যদি আমরা একটু নজর দিই, কত কিছু যে লুকিয়ে রয়েছে, কত রত্ন যে সেখানে রয়েছে, সত্যি অবাক হয়ে যেতে হয় দেখে। আপনারা অবশ্যই চেষ্টা করুন ওড়িশার জাজপুর ঘুরে যেতে। দুর্দান্ত একটা জায়গা, কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজ এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।